আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছি আমি আল আবি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। হতদরিদ্র মানুষের পুষ্টির চাহিদা পূরণে আশার আলো দেখাচ্ছে আশ্রয়ণ প্রকল্পের আঙ্গিনা কৃষি। ফল ফসল মেটাচ্ছে পারিবারিক চাহিদা। রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে কাজ করছে 2 সিটি কর্পোরেশন, নির্দিষ্ট সময়ের মধ্যে আবর্জনা পরিষ্কারের আশা। এবং টি-20 বিশ্বকাপে 21 জুন শুরু হচ্ছে টাইগারদের সুপার 8 মিশন, মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। পুষ্টি চাহিদা মেটাতে আঙ্গিনা কৃষি প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের অংশীদারদের পথ দেখাচ্ছে। বাড়ির আঙ্গিনায় চাষ করা ফল ফসল পারিবারিক পুষ্টির চাহিদা মেটাচ্ছে। লালমনিরহাট থেকে ফিরে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। দেশের কাউকে ঠিকানাবিহীন না রাখার অঙ্গীকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভূমিহীন ও গৃহহীনদের জন্য তাই তার উপহার আশ্রয়ণ প্রকল্প। পাকা বাড়িসহ 2% জমির পাশাপাশি আশ্রয়ণ প্রকল্পের মানুষদের জন্য আছে সমন্বিত মাছ চাষের সুযোগ। কেউ বা আঙ্গিনায় করছেন পারিবারিক পুষ্টি বাগান, লালন পালন করছেন গবাদি পশু। পুকুর আছে, পুকুরে আমরা মাছ চাষ করি আর গাছ গাছলা ফল পুষছি, মানে গাছ গাছরা আছে আমরা আর কি বাচ্চা টাচ্চা নেওয়া আমরা মানে খাওয়া দাওয়া করি আর কি। খাওয়ার জন্য দুধকষির গাছ, সে মাসের গাছ, মিট কুমড়ার গাছ, মারা শাক, ডাঙ্গার শাক, এগুলো সব কিছুই আমরা নিজেরা লাগাইছি। প্রধানমন্ত্রী আমাদের জন্য ঘর দিছে, মাথা গোজা ঠাই দিছে, টিউবওয়েল দিছে, আর্সেনিমুক্ত টিউবওয়েল। আল্লাহর রহমতে আমরা এখন ভালোই আছি। সুবিধাভোগী এসব পরিবার ফল ফসল উৎপাদনের পাশাপাশি স্বপ্ন দেখছেন স্বাবলম্বী হবার। মিষ্টি কুমড়ে গাছ ছিলাম, কটা বেশি বেচা খাচ্ছি। এখানে আমাদের কৃষি অফিস থেকে কৃষি অফিসাররা আসে, শাকসবজি এগুলো চাষাবাদ করার জন্য ওনারা আমাদের প্রশিক্ষণ দেয়। ওনাদের কাছে বীজ নেই, রোপণ করার পরে আমরা মনে করেন যেটা নিজেও ব্যবহার করি, আবার যেটা আমাদের এক্সেস হয় ওটা আমরা আশেপাশে বাজারে বিক্রি করি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বাড়ির আঙ্গিনায় চাষকৃত ফল ও ফসল যেমন চাহিদা মেটাচ্ছে স্থানীয়দের, তেমনি অবদান রাখছে গ্রামীণ অর্থনীতিতেও। লালমনিরহাটের কালীগঞ্জের মহিষামুড়ি থেকে ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। কোরবানির পর পশুর বর্জ্য অপসারণে কাজ করছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। 6 ঘন্টার মধ্যে বর্জ্য পরিষ্কারের টার্গেট নিয়ে মাঠে নামেন উত্তরের মেয়র। কিছু জায়গায় এরই মধ্যে বর্জ্য পরিষ্কার সম্পন্ন হয়েছে। পরাগাজিমের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহার নামাজের পর সকাল থেকেই পশু কোরবানি দেওয়া শুরু করেন নগরবাসী। 2 সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের কাজ শুরু হয় দুপুর 2টার দিকে। মিরপুর থেকে শুরু করে রাজধানীর কয়েকটি স্থানে বর্জ্য অপসারণের কাজ সরেজমিন পরিদর্শন করেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। বিভিন্ন জায়গায় ম্যাক্সিমাম কাজ গুছিয়ে ফেলা হয়েছে, বা তারপর যা পশু যার কোরবানি দিচ্ছে, এখন যে গলিতে ঢুকলাম এখানে কিন্তু তারা কিছুক্ষণ আগে পশু কোরবানি দিয়েছে। তাদেরকে আমি বললাম তোমরা ক্লিয়ার করে ফেলো। আমি মাঠে আছি, আমার কাউন্সিলর, আমার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী, আমার সকল অফিসাররা আমরা মাঠে আছি এবং আমরা আশা করি আমাদেরকে জনগণ সেই সহায়তা করবে এবং সেই সহায়তার মাধ্যমে আমরা জনগণকে একটি সুন্দর পরিচ্ছন্ন ঢাকা দিতে পারি। উত্তর সিটি কর্পোরেশনের অধীনে স্থায়ী অস্থায়ী মিলিয়ে কাজ করছেন 10,000 পরিচ্ছন্নতা কর্মী। গাড়ি রয়েছে 520টি। আগে রোডগুলো ক্লিন করছি, নিড আইল্যান্ড, শশা ড্রেন, সাইড মারিয়া ক্লিয়ার করে ময়লা হালাই দিয়ে তারপরে যাইয়া গোবর বজ্র, তারপরে গোবরের বস্তা পরিষ্কার করছি, করে আবার ড্রেনগুলো সব পানি দিয়ে ধুয়ে দিছি, রক্তগুলা এটি আবার উড়ে টুড়ে আনিয়ে দেওয়া শেষ। আজকে যদি আমরা একটা জায়গার মধ্যে আমরা যদি করতে পারতাম 6 ঘন্টা না, আমরা 4 ঘন্টার মধ্যে আমরা সম্পূর্ণ করতে পারতাম। আসলে এক জায়গায় একটা ইস্যু হইতেছে। আমি সকালে 7টার সময় আমি কষাই পাচ্ছি, আপনি কষাই পাচ্ছেন 4টার সময়, তাহলে আপনার তো ওইটা হলো রাত 8টা বাজে যাবে। তা কিন্তু আমার কর্মীরা, আমার ভ্যান সার্ভিসরা
সবাই অ্যালার্ট। দক্ষিণ সিটির বর্জ্য অপসারণের টার্গেট সময় 24 ঘন্টা হলেও তার আগেই কাজ শেষ হবে বলে আশা কর্তৃপক্ষের। নগরবাসীর মধ্যে যারা দেরিতে কোরবানি দিচ্ছেন তাদের পশুর বর্জ্য পরবর্তী 6 ঘন্টার মধ্যে অপসারণ করার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেক্ষেত্রে তাদের নির্ধারিত হটলাইন 16106 নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। পরাগ আজিম, চ্যানেল আই, রামপুরা, ঢাকা। এবার নিও কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। দারুণ পারফরম্যান্সে টি20 বিশ্বকাপের সুপার 8-এ পৌঁছে গেছে বাংলাদেশ। প্রথম 8 দলে হট ফেভারিট ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সঙ্গে আছে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজও। চমক দেখিয়ে সুপার 8-এ জায়গা করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আর আফগানিস্তান। প্রথম রাউন্ড থেকেই পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিদায় টুর্নামেন্টের বড় আপসেট। রাহুল রায়ের রিপোর্ট। টি20 বিশ্বকাপে টাইগারদের নিয়ে শঙ্কায় ছিলেন ভক্তরা। সেই শঙ্কার মেঘ কাটিয়ে তারা প্রথম ম্যাচেই উড়িয়ে দেয় লঙ্কানদের। সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচটা আক্ষেপের, আর নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে টাইগারদের বীরত্ব। সেরা 8 দলে সাকিব, রিয়াদ, শান্ত হৃদয়েরা। সুপার 8-এর গ্রুপ 1-এ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া আর আফগানিস্তান। গ্রুপ 2-তে আছে পাকিস্তানকে বিদায় করে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। পরদিনই রাত 8:30টায় বাংলাদেশের প্রতিপক্ষ টি20-র নাম্বার 1 দল ভারত। নিউজিল্যান্ড থেকে অ্যান্টিগায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। টি20 বিশ্বকাপে সুপার 8 পর্বের সব ম্যাচই হবে ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবিয়ান অঞ্চলের বৈরী আবহাওয়া চোখ রাঙাচ্ছে অংশগ্রহণকারী দেশগুলোকে। সুপার 8-এর ম্যাচগুলি হবে বারবাডোস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং অ্যান্টিগায়। সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। টি20 বিশ্বকাপে সুপার 8-এর জন্য বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন সাউথ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার ডেল স্টেইন। টাইগারদের শুভকামনা জানিয়ে স্টেইন বলেন, সুপার 8-এ ম্যাচগুলো যেসব মাঠে হবে সেখানকার কন্ডিশন বাংলাদেশের জন্য ভালো। সুপার 8-এ ভালো করতে অবশ্যই সেরাটা দিতে হবে বলে উল্লেখ করেন স্টেইন। These conditions can dictate a lot, and with Bangladesh as spinners that they've got, especially the leg spinner is tall, gets some good bounce. Their seamers, Rashad, their seamers are bowling really well. It boils down to the batting. I think they're playing a very similar brand of cricket that South Africa gets in Mirpur. So it's very interesting and challenging conditions. The fans, they are insane. They love their cricket. It's just good to experience everything that the game has to offer, and Bangladesh is a very unique place to play cricket. Very unique team that you're playing against. They play their cricket slightly differently, even sometimes opening the bowling with spinners. So all in all, it's a great place to it's a great challenge to go and test yourself. Thank you so much. Thank you. বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। গ্রুপ সি থেকে আগেই সুপার 8 নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। প্রিয় দর্শক, এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ 1 উইকেট হারিয়ে 98 রান সংগ্রহ করেছে। টি20 বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে 7 উইকেটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। টস জিতে ফিল্ডিং নিয়ে পাপুয়া নিউগিনিকে 78 রানে অল আউট করে নিউজিল্যান্ড। এতে নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন 4 ওভারেই মেডেন দিয়ে 3 উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড করেন। পরে 79 রানে নিচ্ছে বিরতি। ফিরে এলাম বিরতির পর। ভারতের পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় 15 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত 40 জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন।
একটি মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিকের দুটি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় কলকাতা থেকে শিলিগুড়ির রেল যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে। ট্রেন দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের রেলমন্ত্রী জানিয়েছেন, রেলওয়ে ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স উদ্ধার অভিযান চালাচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। এছাড়া গাজার দক্ষিণে একটি প্রধান সড়ক ত্রাণ সরবরাহের জন্য 11 ঘণ্টা খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল। তবে গাজার রাফা সহ অন্যান্য অঞ্চলে ইসরায়েলি সেনাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়। এদিকে উত্তর গাজায় ত্রাণের ট্রাকের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বিমান হামলায় 8 ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, গাজার নিরাপদ অঞ্চল রাফা থেকে গত 6 সপ্তাহে প্রায় 13 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। সৌদি আরবের বাদশাহ প্রিন্স মোহাম্মদ বিন সালমান গাজায় চলমান ইসরায়েলি কর্মকাণ্ডকে জঘন্য অপরাধ বলে অভিহিত করেছেন। তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাস্তবায়ন করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান। এবার কৃষি সংবাদ। টানা তাপপ্রবাহ, খরা ও অনাবৃষ্টির কারণে এবছর যশোর সহ দেশের দক্ষিণের জেলাগুলোতে আমের ফলন বিপর্যয় হয়েছে। এই কারণে ভরা মৌসুমেও আমের আকাল দেখা দিয়েছে যশোরের পাইকার ও খুচরা বাজারে। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। যশোর শহরের পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন মনিহার মোড়ের ফলপট্টিতে দক্ষিণের সর্ববৃহৎ আমের মোকাম। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পরপরই এই মোকামে আম, লিচু সহ বিভিন্ন দেশীয় ফলের বেচাকেনা বাড়ে। এবছর মধুমাস পার হতে চললেও এখনো জমে ওঠেনি ফলের এ মোকামটি। খরা ও অনাবৃষ্টিতে আমের ফলন কম হওয়ায় এরকম ফলশূন্য হয়ে রয়েছে বৃহত্তর এই আমের মোকামটি। মাল কিনতে আসছে আপনার হাই দামে 70-72 টাকা মাল কিনতে আসছে, এখন মোকামে এসে মনে করেন ওই দামে বিক্রি করতে হচ্ছে। কিভাবে পাঠি বাঁচবে? মালের দাম যদি এত বাড়তি হয় এভাবে চলা খুবই কষ্ট। কাস্টমার খুবই কম, বেচা কিনাও কম, আমদানিও কম, আমের দামও অনেক। যেহেতু উৎপাদন কম, আমদানিও কম, সেটা মালের দামও বেশি। এক্ষেত্রে দেখা যাচ্ছে কাস্টমারও খুব কম। এই বছর আম হয় নাই, যে জায়গায় 100% হয় সে জায়গায় বছর 10% আম হচ্ছে। পাশাপাশি দাম বেশি হয়, ক্রেতারাও আম কেনা থেকে বিরত থাকছেন। আবহাওয়ার কারণে অনেক ফলন কম হয়েছে আমের, এর কারণে অনেক দাম বেশি আম। চলতি মৌসুমে যশোরে ৩,৯২৪ হেক্টর জমিতে আম বাগান করা হয়েছে। গত বছরের চেয়ে এবার প্রায় ৩৫% ফলন কম হয়েছে বলে বলছে কৃষি বিভাগ। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। বিশ্বব্যাপী যখন উন্নয়ন ও নগরায়নের নামে প্রকৃতি ধ্বংস চলছে, তখন নীরবে নিভৃতে অনেকেই প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করছেন। তেমনি একজন বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেন। কুড়িগ্রাম শহর ও হলখানা ইউনিয়নের বিভিন্ন রাস্তায় তার রোপণ করা গাছ ফুলে ফুলে সুশোভিত হয়ে এখন। এমন উদ্যোগ প্রজন্ম থেকে প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে বলছেন স্থানীয়রা। শ্যামল ভৌমিকের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। কুড়িগ্রাম সদরের হলখানা ইউনিয়নের টাপুরচর রাস্তার দুপাশে সারি সারি কৃষ্ণচূড়া গাছ। শুধু গ্রামেই নয়, শহরের রাস্তায় সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া, বকুলসহ সোনালু ফুল। দীর্ঘ 7 বছর ধরে গ্রাম ও শহরের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানে ফুল ফল সহ ভেষজ গাছ রোপণ করছেন বৃক্ষপ্রেমিক আনোয়ার হোসেন। ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসা থেকেই নিজস্ব উদ্যোগে গাছ রোপণ করছেন টাপুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি পদে কর্মরত আনোয়ার। 7 বছর ধরে বৃক্ষ রোপণ করে আসছি। তা আমার মনের চাহিদা পূরণের জন্য আমি ক্রয় ক্ষমতা আমার হ্রাস পায়, যার কারণে আমি নিজে এই চারাগুলো উৎপাদন করি এবং আমি শহরের বিভিন্ন রাস্তাঘাট এবং রোড ডিভাইডে ফুলের বাগান এবং গাছ রোপণ করি, যেগুলো 7000 গাছের মধ্যে 3000 গাছে ফুল এবং ফল ধরতেছে। এটা খুবই ভালো লাগে।
এলাকাবাসীর সহায়তায় গড়ে তোলা নার্সারি থেকে বৃক্ষরোপণের পরিধি বাড়াচ্ছেন এই প্রকৃতিপ্রেমী। রোদের একটা ছেয়া দিচ্ছে, ভালো ছেয়া দিচ্ছে, বা ফল টল ধরছে, এলাকার লোক খাচ্ছে, তাতে কোনো বাধা হচ্ছে না। তারপর ফুল টুল ধরছে, মানুষের বেড়ের লোক আসিয়ে মোটামুটিভাবে আসিয়ে ছবি তুলে নিয়ে যাচ্ছে, দেখছে। মোটামুটি এটা উন্নয়ন একটা মনে করেন যে মূল্য কাজ করতেছে আনোয়ার সাহেব। তাই আনোয়ার ভাই মেলা গাছ লাগাইছে, ফল টল ধরছে, ফুলও ধরছে। শহর টু গ্রাম, আমাদের হলখানার থেকে শহর যে যত রাস্তা আছে সব জায়গায় আনোয়ার গাছ লাগানো আছে। বৈশ্বিক উষ্ণতা কমানোর পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনে আনোয়ারের উদ্যোগ নতুন প্রজন্ম সহ সবাইকে উদ্বুদ্ধ করবে। অফিস সহায়ক হিসেবে কাজ করে উনি আমাদের হলখানা ইউনিয়ন তো বটেই, কুড়িগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সদ্যোগে নিজের অর্থায়নে অনেক বৃক্ষরোপণ করেছেন, যা জলবায়ু পরিবর্তনের জন্য এই গরমে অত্যন্ত সহায়ক হিসেবে কাজ করতেছে। এভাবে যদি সমাজের উচ্চবিত্ত মানুষ এই ধরনের জলবায়ু পরিবর্তনের জন্য সহযোগে এই ধরনের বৃক্ষরোপণের কাজে এগিয়ে আসে। ধরিত্রী রক্ষায় গাছ রোপণের বিকল্প নেই বলছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর।